সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, প্রভাষক রসায়ন, চাঁদপুর সরকারি কলেজ। তোমাদের সাথে আবার জৈব রসায়ন নিয়ে আজকে কিছু কথা বলার জন্য এসেছি। তোমরা গত দুইটি ক্লাসে জৈব যৌগের নামকরণ এবং পরবর্তীতে সমানতা নিয়ে দেখেছ। আজকে আমরা নতুন একটি টপিক আরম্ভ করতে চাচ্ছি, সেটি হচ্ছে বন্ধনের বিভাজন। অর্থাৎ আমরা জৈব রসায়নে যে বন্ধনগুলো দেখব, সেই বন্ধনগুলো প্রধানত সমযোজী বন্ধন। এখন এই সমযোজী বন্ধনগুলোর বিভাজন কিভাবে হয় সেটি নিয়ে আমাদের প্রথমে একটু জানতে হবে। দেখো, আমি বোর্ডের মধ্যে কিছু জিনিস লিখে রেখেছি। বন্ধনের বিভাজনকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সুষম বিভাজন আর একটি হচ্ছে বিষম বিভাজন। আচ্ছা, শুরু করছি সুষম বিভাজন দিয়ে। সুষম নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে বন্ধনটা যখন সমান ভাগে ভাগ হয়। এখন তোমরা নিশ্চয়ই জানো যে যখন কোনো সমযোজী বন্ধন হয় দুইটি পরমাণুর মধ্যে, যদি একটি বন্ধন থাকে, সেই একটি বন্ধনে টোটাল ইলেকট্রন থাকে কয়টি? দুইটি। যেমন আমি একটি উদাহরণ দিই, ধরো মিথেন। এখন এই যে মিথেন, এখানে আমি কার্বন হাইড্রোজেনের প্রতিটির মধ্যে একটি রেখা ড্র করলাম। এই একটি রেখা আসলে দুইটি ইলেকট্রন আছে এটি বোঝায়। আবার আমি যদি এখানে কার্বন ডাই অক্সাইড লিখি, দেখো এখানে এটা সমযোজী যৌগ না, যে কোনো যৌগ হলেও একই কথা। এখানে আমার দুইটি রেখা আছে, দুইটি রেখা মানে টোটাল এখানে চারটি ইলেকট্রন বিদ্যমান, 2 যোগ 2। আচ্ছা, তাহলে এখন সুষম বিভাজনের ক্ষেত্রে কি হওয়া উচিত? এই যে দুইটি ইলেকট্রন আছে, এই দুইটি ইলেকট্রনের ঠিক মাঝখানে যদি বিভাজন হয়, আমি যদি ডট চিহ্ন দিয়ে এই দুটি ইলেকট্রনকে বোঝানোর চেষ্টা করি, তাহলে সে একটি ইলেকট্রন নিয়ে যাবে আর এই কার্বন একটি ইলেকট্রন তার নিজের কাছে রাখবে। তাহলে আমরা কি বলতে পারি? আবার বলছি, সুষম বিভাজন হচ্ছে যখন কোনো সমযোজী বন্ধনের ঠিক মাঝখান বরাবর ভাঙন হয় এবং সেই ভাঙনের ফলে প্রত্যেকটি প্রজাতি একটি করে ইলেকট্রন তার নিজের কাছে রেখে দেয় বা নিজের কাছে থাকে, তখন সেটিকে বলা হবে সুষম বিভাজন। এখন এই সুষম বিভাজনের ফলে কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় ফ্রি রেডিকেল বা মুক্ত মূলক। যেমন আমি যদি উপরে যে মিথেন লিখেছি, সেটিকে যদি আমি সুষম বিভাজন দিয়ে দেখাই, তাহলে এই মিথেন থেকে আমার এরকম একটা ফ্রি রেডিকেল উৎপন্ন হবে, যেটাকে বলা হচ্ছে মিথাইল ফ্রি রেডিকেল। আমরা গত ক্লাসে মিথাইল মূলক দেখেছি CH3, আর এখন এখানে মিথাইলের জায়গায় যেহেতু ডট চিহ্ন, এটাকে আমরা অনেক সময় ডট চিহ্ন বলি, বা একটি ইলেকট্রন আছে, তাই আমরা এটাকে বলবো ফ্রি রেডিকেল। এছাড়াও আমার এখানে একটা হাইড্রোজেন ফ্রি রেডিকেল উৎপন্ন হবে। তাহলে আমি আবার বলছি, বন্ধনের বিভাজনের প্রথম অংশটি হচ্ছে সুষম বিভাজন। সুষম বিভাজনের ফলে ফ্রি রেডিকেল বা মুক্ত মূলক সৃষ্টি হয়, সেটাকে আমরা সাধারণত মোটা করে ডট চিহ্ন দিয়ে দেখিয়ে থাকি। এই ডট চিহ্নটা আমরা অনেক সময় একটু উপরে দেই, কিন্তু বইগুলোতে তোমরা দেখবে এটা ঠিক মাঝখান বরাবর দেওয়া থাকে, কিন্তু আমরা লেখার সময় অনেক সময় একটু একটু এরকম উপরে দেই। অ্যাকচুয়ালি দুইটাকেই সঠিক হিসাবে ধরা হয়ে থাকে। এখন এই যে ফ্রি রেডিকেল উৎপন্ন হলো, সেই ফ্রি রেডিকেলগুলো জৈব যৌগের জন্য আমরা চিন্তা করব, যেটা অজৈব অংশ সেটার জন্য আমরা এটা আপাতত এই জায়গায় বিবেচনায় আনবো না। তাহলে দেখো, আমরা এখানে টারশিয়ারি ফ্রি রেডিকেল পেতে পারি। টারশিয়ারি, যেটাকে আমরা লেখার সময় 3 ডিগ্রি লিখে থাকি। টারশিয়ারি কেন? এখানে কার্বন অন্য 3টি কার্বনের সাথে সরাসরি যুক্ত। দেখো, এই কার্বনটি এখানে, এই প্রথমে একটি কার্বন, এই আরেকটি কার্বন, এই আরেকটি কার্বন, 3টি কার্বনের সাথে সরাসরি যুক্ত, তাই এটাকে টারশিয়ারি ফ্রি রেডিকেল বলা হচ্ছে। এটি হচ্ছে সেকেন্ডারি, যেটাকে আমরা 2 ডিগ্রি দিয়ে লিখি, সেকেন্ডারি ফ্রি রেডিকেল। দেখো, এই কার্বন 1, 2, দুইটি কার্বনের সাথে সরাসরি যুক্ত, তাই এটি সেকেন্ডারি ফ্রি রেডিকেল। এটি হচ্ছে প্রাইমারি, একটি কার্বনের সাথে যুক্ত এই ফ্রি রেডিকেলটি, তাই এটিকে প্রাইমারি বা 1 ডিগ্রি ফ্রি রেডিকেল বলা হচ্ছে। এবং সর্বশেষ একটি হচ্ছে মিথাইল মুক্তমূলক বা মিথাইল ফ্রি রেডিকেল।
এটি সাথে এই কার্বনটির সাথে অন্য কোনো কার্বন নেই, তাই এটিকে সিম্পলি আমরা মিথাইল মুক্তমূলক বলবো। আচ্ছা, এবার দেখো বিষম বিভাজন। নাম থেকে বোঝা যাচ্ছে যে বিভাজনটা কি হবে না, সুষমভাবে হবে না। আচ্ছা, তাহলে তোমরাই এখন বলো যে যদি একটা বন্ধনের দুইটা ইলেকট্রনের বিষম বিভাজন করতে হয় তাহলে কি করা উচিত? দুইটা ইলেকট্রন আছে, তাহলে একজন দুইটা ইলেকট্রন নিবে, আরেকজনকে দিব না, তাহলে তো জিনিসটা বিষম হচ্ছে, ইমব্যালেন্স অবস্থা তৈরি হচ্ছে। হ্যাঁ, তাহলে বিষম বিভাজনে আমরা বন্ধনের দুইটি ইলেকট্রন যখন একজন টেনে নিয়ে আসবে তখন সেটাকে আমরা বলবো বিষম বিভাজন। এখন এই বিষম বিভাজনটা দুইভাবে তাহলে হতে পারে। কিরকম? যেমন ধরো যে আমার মিথাইল ক্লোরাইড, তাহলে এক্ষেত্রে বিষম বিভাজনে কে দুইটা ইলেকট্রন তার নিজের দিকে টেনে নিয়ে আসতে পারবে? যার তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে কার্বনের এবং ক্লোরিনের মধ্যে যদি আমরা তাকাই তাহলে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাহলে দোনোটা ইলেকট্রন সে নিয়ে আসবে। যদি সে দুইটা ইলেকট্রন নিয়ে আসে তাহলে এখানে আমার বিষম বিভাজনে কার্বনের উপর হবে মাইনাস, কার্বনের উপর হবে প্লাস, যেহেতু কার্বন থেকে দোনোটা ইলেকট্রন ক্লোরিন টেনে নিয়ে যাচ্ছে, আর ক্লোরিনের উপরে হবে মাইনাস, কারণ বন্ধনের দুইটা ইলেকট্রন। অ্যাকচুয়ালি বন্ধনে দুইটি ইলেকট্রন থাকলেও ক্লোরিনের উপর কেন একটি মাইনাস? খেয়াল করো, এই দুইটি ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রন ক্লোরিনের আগ থেকেই ছিল, সে অতিরিক্ত কার্বনের এই ইলেকট্রনটিকে, ক্লোরিন কার্বনের এই ইলেকট্রনটিকে অতিরিক্ত তার নিজের দিকে টেনে নিয়েছে, তাই এখানে ক্লোরিন একটি অতিরিক্ত ইলেকট্রন পাওয়ার কারণে ক্লোরিন মাইনাস বা -1। আবার একইভাবে কার্বনের এই একটি ইলেকট্রন এখান থেকে সে ক্লোরিনকে দিয়ে দিয়েছে, তার মানে তার একটি ইলেকট্রনের ঘাটতি, তাই কার্বনের উপর একটি প্লাস। অর্থাৎ যদিও দুইটি ইলেকট্রন যে কোনো একজন নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা প্লাস কিংবা মাইনাস চার্জ দিব একটি করে, কেননা ওই দুইটির মধ্যে পূর্ব থেকেই প্রত্যেকের একটি করে ইলেকট্রন ছিল। আচ্ছা, এখন তাহলে আমার যেই অংশটা তৈরি হলো সেটা হচ্ছে একটা ক্যাটায়ন। দেখো, এটা একটা ক্যাটায়ন, প্লাস মানে ক্যাটায়ন। তাহলে জৈব যৌগ হচ্ছে কার্বনের যৌগ, আমরা এখানে মেনলি কার্বন নিয়ে কথাবার্তা বলবো। তার মানে আমরা ক্যাটায়নের আগে সিম্পলি কার্বন কথাটা অ্যাড করে দিতে পারি, কার্বন যোগ ক্যাটায়ন, আরেকটু সংক্ষেপে বললে কার্বো ক্যাটায়ন। তাহলে আমরা এখানে লিখছি কার্বো ক্যাটায়ন। আচ্ছা, এটাকে আবার অনেকে একটু সংক্ষেপে বলে থাকেন কার্বোনিয়াম আয়ন, অর্থাৎ কার্বো ক্যাটায়ন আর কার্বোনিয়াম আয়ন হচ্ছে একই কথা, কার্বোনিয়াম আয়ন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কার্বোনিয়াম আয়ন। এবার আমরা আরেকটি উদাহরণের দিকে যাই। ধরো এখানে কার্বনের সাথে যদি ম্যাগনেসিয়াম থাকে, যেমন মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে ম্যাগনেসিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে অনেক কম। যেহেতু কার্বন থেকে ম্যাগনেসিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কম, তাই বন্ধনের দুইটি ইলেকট্রনই এখানে কার্বন তার নিচের দিকে নিয়ে আসবে। তাহলে নিয়ে আসলে কি দাঁড়াচ্ছে? কার্বনে আমার এখানে মাইনাস আর বাকিটা প্লাস। বাকি প্লাসটা নিয়ে আমাদের এখানে এখন আপাতত আলোচনা করব না। তাহলে দেখো, আগের নিয়ম অনুযায়ী ওটা ছিল কার্বো ক্যাটায়ন, এটা একটি অ্যানায়ন, আছে কার্বন, তাহলে হবে কার্বো অ্যানায়ন, বা অনেকে এটাকে বলে থাকে কার্বানায়ন। তাহলে আমি কথাটি সামারি করছি। বন্ধনের জৈব যৌগে বন্ধনের বিষম বিভাজনের ফলে কার্বনের উপর দুই ধরনের চার্জ সৃষ্টি হতে পারে, একটি হচ্ছে কার্বো ক্যাটায়ন আর একটি হচ্ছে কার্বো অ্যানায়ন। এখন সেই আগের মতো
ফ্রি রেডিকেলের যেমন আমরা 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি মিথাইল মুক্তমূলক পেয়েছিলাম, কার্বোক্যাটায়নের ক্ষেত্রেও সেমভাবে আমরা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং মিথাইল কার্বোক্যাটায়ন পেতে পারি। এবং একইভাবে কার্বো অ্যানায়নের ক্ষেত্রেও 3 ডিগ্রি কার্বো অ্যানায়ন, 2 ডিগ্রি কার্বো অ্যানায়ন, 1 ডিগ্রি কার্বো অ্যানায়ন এবং মিথাইল কার্বো অ্যানায়ন বা কার্বনায়ন পেতে পারি। তাহলে আমরা বন্ধনের বিভাজনের টাইপস এবং তাদের উদাহরণগুলো ডিটেল দেখতে পেলাম। এবার দেখো, আমি এখানে একটি কথা লিখেছি, স্থিতিশীলতার ক্রম। অর্থাৎ এই যে প্রজাতিগুলো উৎপন্ন হলো এদের মধ্যে কে কেমন স্থিতিশীল। দেখো এখানে 3টি শব্দ তোমরা পাবে, পরীক্ষা অনেক সময় এটা আসে: স্থিতিশীলতা, সক্রিয়তা। প্রথম কথা হচ্ছে যে যত স্থিতিশীল তার সক্রিয়তা তত কে কম না বেশি? দেখো সে খুব স্থিতিশীল, তাহলে কি তার সক্রিয়তা হবে কম। যার সক্রিয়তা বেশি তার স্থিতিশীলতা কম। তার মানে স্থিতিশীলতা এবং সক্রিয়তা হচ্ছে ব্যস্তানুপাতিক। আচ্ছা, আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। যার সক্রিয়তা যত বেশি তার আভ্যন্তরীণ শক্তি তত বেশি। দেখো সক্রিয়তা বেশি তার মানে কি সে খুব চটপটে, সে খুব মুভ করতে পারে। তাহলে কখন সে মুভ করতে পারবে? যদি তার ভিতরে শক্তি বেশি থাকে, আভ্যন্তরীণ শক্তিটি যদি বেশি থাকে তাহলে তার কি হবে? মুভমেন্টটা বাড়বে। তাহলে আমি আবার বলছি, স্থিতিশীলতা আর সক্রিয়তা হচ্ছে ব্যস্তানুপাতিক, সক্রিয়তা এবং আভ্যন্তরীণ শক্তি হচ্ছে সমানুপাতিক। তাহলে স্থিতিশীলতা আর আভ্যন্তরীণ শক্তি কি হবে? যার স্থিতিশীলতা যত বেশি তার আভ্যন্তরীণ শক্তি তত কম। আভ্যন্তরীণ শক্তি কম বলেই তার স্থিতিশীলতা বেশি। তো যাই হোক, এই কথাগুলো তোমরা কনফিউজড হও না, কারণ পরীক্ষায় অনেক সময় আমি লিখেছি স্থিতিশীলতার ক্রম, তোমাকে হয়তো পরীক্ষায় দিবে সক্রিয়তার ক্রম। তাহলে স্থিতিশীলতার ক্রম আর সক্রিয়তার ক্রম এক হবে না। কিংবা আমি দিয়েছি স্থিতিশীলতার ক্রম, তোমাকে হয়তো পরীক্ষা দিতে পারে আভ্যন্তরীণ শক্তির ক্রম। আমি একটি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা আমার পূর্বের কথা থেকে চিহ্নটি চেঞ্জ করে নেবে। আমি এখন এই জায়গায় গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন দিব এই 4টি প্রজাতির মধ্যে। সেমভাবে কার্বোক্যাটায়ন এবং কার্বো অ্যানায়নের ক্ষেত্রেও সেই কাজটি করব। আচ্ছা, তাহলে আমরা একটু উপর থেকে লেখা মুছে দেই আমার আলোচনার সুবিধার জন্য। দেখো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আমরা জানি যে মিথাইল গ্রুপ ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, অর্থাৎ সে কী করে? তার পার্শ্ববর্তী পরমাণুতে সাধারণত ইলেকট্রন দিয়ে থাকে। আচ্ছা, কেন দেয় একটু আমরা যদি দেখি। ধরো এটা হচ্ছে মিথাইল, তাহলে এখানে তোমার এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1 আর কার্বনের হচ্ছে 2.5, প্রত্যেকটাই 2.1 হাইড্রোজেন। তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার দিকে ইলেকট্রন ঘনত্ব কিছুটা শিফট হবে। তার মানে এই মিথাইল গ্রুপটির মধ্যে কার্বন 3টি হাইড্রোজেন থেকে অল্প অল্প করে ইলেকট্রন ঘনত্ব পাবে। পাওয়ার কারণে তার কি হবে? কেন্দ্রীয় কার্বনে কিছুটা ইলেকট্রন ঘনত্ব এখানে বেড়ে যাবে। এই মিথাইলের কার্বনে ইলেকট্রন ঘনত্ব কিছুটা বেড়ে যাবে। তখন এই কার্বন সে যদি অন্য আরেকটি কার্বনের সাথে যুক্ত থাকে, যেমন এই যে দেখো এইখানে 3টি মিথাইল আছে, এই 3টি মিথাইল অন্য একটি কার্বনের সাথে যুক্ত। তাহলে এখন তুমি চিন্তা করো, এই কার্বনের মধ্যে কিন্তু ইলেকট্রন ঘনত্ব এই 3 জনের কাছ থেকে পাওয়ার কারণে কিছুটা বেশি, এই কার্বনও কিছুটা বেশি, এই কার্বনও কিছুটা বেশি। তাহলে এই 3 কার্বনই তখন কি করবে? এই ক্ষেত্রে যে কেন্দ্রীয় কার্বনটি আছে তার দিকে কিছুটা ইলেকট্রন ঘনত্ব দিবে। তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে যখন মিথাইল মূলকগুলো অন্য কোনো কার্বনের সাথে যুক্ত থাকছে তখন তারা কি করে? ইলেকট্রন ঘনত্ব ওই কার্বনকে কিছুটা শিফট করে। তাহলে 3 ডিগ্রি ফ্রি রেডিকেলের ক্ষেত্রে 3 জন তাকে ইলেকট্রন ঘনত্ব দিবে, 2 ডিগ্রিতে 2 জন দিবে আর 1 ডিগ্রিতে 1 জন দিবে। এখন প্রশ্ন হচ্ছে, ইলেকট্রন ঘনত্ব কেন্দ্রীয় কার্বন যদি তার দিকে কিছুটা হেল্প পায় তাহলে এইটা কি তার জন্য
পজিটিভ না নেগেটিভ, অর্থাৎ এটা কি তার জন্য সুবিধা বয়ে আনবে নাকি বয়ে আনবে না। তুমি দেখো এখানে সে যখন অন্য কোনো এখানে যদি আমি হাইড্রোজেন ধরে নিই, হাইড্রোজেনের সাথে সে যখন যুক্ত ছিল তখন কিন্তু তার অষ্টক পূর্ণ ছিল, কিন্তু এখন তার কি অবস্থা, 1 2 3, তিনটা বন্ধনে টোটাল কয়টা ইলেকট্রন শেয়ার করছে, 3 দুগুণে 6, আর ফ্রি রেডিকেলের এখানে আছে কয়টা, একটা। তাহলে তার টোটাল ইলেকট্রন কয়টা হলো, 6 যোগ 1, 6 যোগ 1 বা 7টা। তাহলে সে কি অষ্টকের খুব কাছাকাছি, আর একটা ইলেকট্রন যদি হতো তাহলে সে অষ্টক পূর্ণ হতো, তার মানে তার ইলেকট্রনের প্রতি কি আছে, চাহিদা আছে। তাহলে কি দাঁড়ালো, যখন সে 3 জনের কাছ থেকে ইলেকট্রন ঘনত্ব পাবে তখন সে কি করবে, সেই ইলেকট্রন ঘনত্বকে স্বাগতম জানাবে, অর্থাৎ তার একটা প্রয়োজন। তাহলে যার ইলেকট্রন দরকার সে যখন ইলেকট্রন পাবে তখন তার স্থিতিশীলতা কি হবে, বাড়বে। আমি অন্যভাবে বলি, ধরো যে তোমার 1 লক্ষ টাকা প্রয়োজন, এখন তুমি তোমার 3 বন্ধুর কাছ থেকে 20,000 টাকা করে পেলে, তাহলে তোমার 3 20 60,000 টাকা পেলে, তখন তোমার কি হবে, তোমার টেনশনটা কিছুটা কমবে, কারণ তোমার 1 লক্ষ টাকা দরকার, তুমি 3 বন্ধুর কাছ থেকে সাপোর্ট পেয়েছো 60,000 টাকা, তার মানে তোমার স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা বাড়বে। আবার ধরো তোমার আরেক বন্ধু, তারও 1 লক্ষ টাকা প্রয়োজন, সে তার 2 বন্ধুর কাছ থেকে 20,000 টাকা করে পেল, তাহলে সে 40,000 টাকা পেল, তুমি পেলে 60,000 টাকা, তাহলে কার স্ট্যাবিলিটি বেশি হবে, হ্যাঁ, যে 60,000 টাকা পেল তার স্ট্যাবিলিটি বেশি হবে। তার মানে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালের স্থিতিশীলতা ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি, একইভাবে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালের স্থিতিশীলতা ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি, এবং 1 ডিগ্রি ফ্রি রেডিক্যালের স্থিতিশীলতা ইজ গ্রেটার দেন মিথাইল মূলক, কারণ মিথাইল মূলকের মধ্যে তো কোনো অন্য কোনো মিথাইল গ্রুপই নেই। তাহলে আমরা স্থিতিশীলতার কথাটা বুঝলাম। এখন তোমাকে যদি বলা হয় সক্রিয়তা বললে কিন্তু যার আভ্যন্তরীণ শক্তি বেশি, তাহলে এটার স্থিতিশীলতা বেশি হচ্ছে 3 ডিগ্রিটা, এটার আভ্যন্তরীণ শক্তি হচ্ছে সবচেয়ে কম। অর্থাৎ এখানে যদি আমার সক্রিয়তার ক্রম বলতো, সক্রিয়তা কথাটা যদি এখানে থাকতো তাহলে এই চিহ্নটা টোটালি চেঞ্জ হয়ে যেত। সক্রিয়তার ক্রম থাকলে 3 ডিগ্রির সক্রিয়তা সবচেয়ে কম, তারপর হতো 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপর হতো মিথাইল ফ্রি রেডিক্যাল। এখানে ফ্রি রেডিক্যাল কথাটি হবে, অর্থাৎ আমি একটু ক্লারিফাই করে দিই, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, FR দিয়ে লিখলাম, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল এবং মিথাইল ফ্রি রেডিক্যাল, এইভাবে হবে। এবার আমরা কার্বোক্যাটায়নের দিকে তাকাই। দেখো কার্বোক্যাটায়নের ক্ষেত্রেও এরা 3 জন তাকে যখন ইলেকট্রন ঘনত্ব দিবে, এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে যে এখানে কার্বনের ইলেকট্রন ঘনত্ব কম আছে, তার ইলেকট্রনের প্রতি চাহিদা আছে, তার মানে সে এটাকে অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ ফ্রি রেডিক্যালের জন্য যে সক্রিয়তার ক্রম হবে এখানেও সেম সক্রিয়তার ক্রম হবে, কেননা এইখানে সে ইলেকট্রন ঘনত্বর চাহিদা ছিল, এখানেও তার ইলেকট্রন ঘনত্বের চাহিদা আছে। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, এখানে একই সাইন দিয়ে দিচ্ছে। অর্থাৎ টারশিয়ারি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা সেকেন্ডারি কার্বোক্যাটায়নের চেয়ে বেশি, সেকেন্ডারি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা আমার প্রাইমারি কার্বোক্যাটায়নের চেয়ে বেশি। এইবার চলে যাই কার্বো অ্যানায়ন। দেখো কার্বো অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু উল্টা ঘটনা, এইখানে মিথাইল মূলকগুলো ইলেকট্রন ঘনত্ব একইভাবে কার্বনকে দিবে, কিন্তু কার্বনের যেই পরিমাণ ইলেকট্রন ঘনত্ব দরকার তার চেয়ে এখানে বেশি আছে, কারণ সে আগেই অতিরিক্ত টেনে নিয়েছে। তাহলে কি সে আর ইলেকট্রন ঘনত্ব চাইবে না, তাহলে কিন্তু এই ঘটনাটা উল্টা হবে। আমি একটু অন্যভাবে উদাহরণটা দেওয়ার চেষ্টা করি। ধরো যে তোমার খুব ক্লোজ বন্ধুর সাথে দেখা হওয়ার কিছুক্ষণ আগেই তুমি ধরো রাতে ডিনার করেছো, ডিনার করার পর তার সাথে দেখা হয়েছে, এখন তুমি কিন্তু খাওয়ার মতো অবস্থা নেই। এই মুহূর্তে তোমার বন্ধু যদি তোমাকে জোর করে যে না দোস্ত তোমাকে এখন খেতেই হবে, তখন তোমার কি অবস্থা হবে? তখন সেই বন্ধু তোমাকে সুস্বাদু খাবার অফার করলেও তুমি কিন্তু সেটা তখন খেতে পারবে না, কারণ তুমি এই মাত্রই খেয়েছো। দেখো এখানেও বিষয়টা তাই, এখানে তার ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, সো তখন সে মিথাইল থেকে ইলেকট্রন ঘনত্ব যদি পায় সেটা কিন্তু তার আসলে
কাজে দিবে না, কারণ তখন তার এখানে ইলেকট্রন ঘনত্ব অনেক বেড়ে যাবে। তাহলে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এখানে প্রচুর ইলেকট্রন ঘনত্ব জমা হবে, তাই তার স্থিতিশীলতাটাই কমে যাবে। তার মানে এখানে লেস দেন চিহ্ন এটি বসাতে হবে। তাহলে এটি হচ্ছে আমার বন্ধনের বিভাজনের ইন ডিটেল আলোচনা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ, খুব সহজ জিনিস। পরীক্ষা এটি থেকে প্রশ্ন আসে, অবজেক্টিভে আসতে পারে, কিংবা তোমার সিকিউতেও এই বন্ধনের সুষম কিংবা বিষম বিভাজন সংক্রান্ত প্রশ্ন আসতে পারে। এবার আমরা সেকেন্ড আরেকটি জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, সেটি হচ্ছে বিকারক। বিকারক যেটাকে ইংরেজিতে বলা হয় রিয়েজেন্ট। এই বিকারক জিনিসটা দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী, বিকারক, যেটাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোফাইল, এবং আরেকটি হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। কেন্দ্রাকর্ষী বিকারক, যেটাকে ইংরেজিতে বলা হয় নিউক্লিওফাইল। আচ্ছা, ইলেকট্রন আকর্ষী বিকারক নামের মধ্যে দেখো ক্লু আছে, ইলেকট্রন আকর্ষী, অর্থাৎ ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ কাজ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে কার ইলেকট্রনের প্রতি আকর্ষণ কাজ করবে? যার ইলেকট্রন ঘনত্ব কি আছে? কম আছে। এখন এই ইলেকট্রন আকর্ষী বিকারকটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন আকর্ষী বিকারক, যেমন ধরো H+, অর্থাৎ খুব সহজভাবে বললে যে সকল প্রজাতির উপরে ধনাত্মক চার্জ থাকবে তারাই হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আকর্ষী বিকারক। সিম্পলি ধনাত্মক চার্জ থেকে তোমরা এটা বুঝতে পারবে। আরেকটি হচ্ছে চার্জ নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ ইলেকট্রোফাইল। নামের মধ্যে ক্লু আছে, চার্জ নিরপেক্ষ, অর্থাৎ তার মধ্যে কি নাই? কোনো চার্জ নাই, পজিটিভ কিংবা নেগেটিভ চার্জ নাই, কিন্তু তার ইলেকট্রনের প্রতি চাহিদা আছে। যেমন ধরো BF3, বোরন ট্রাইফ্লোরাইড। এটাকে আমি যদি একটু ভেঙে লিখি তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে। আমি বোরন আর ফ্লোরিনগুলো লিখি। বোরনের বাইরে 3টা ইলেকট্রনকে আমি ডট চিহ্ন দিয়ে দেখাই, আর ফ্লোরিনের বাইরে 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7, আমি এগুলোকে ক্রস চিহ্ন দিয়ে দেখাচ্ছি। আমি বোঝানোর চেষ্টা করছি কেন সে চার্জ নিরপেক্ষ কিন্তু তার ইলেকট্রনের প্রতি চাহিদা আছে। তাহলে যেটা কমন ইলেকট্রন সেটা দুজনের জন্যই কাউন্ট হবে। ফ্লোরিনের তাহলে 7 1 8টি ইলেকট্রন প্রত্যেক ক্ষেত্রেই, আর বোরনের এই 2 2 2, অর্থাৎ বোরনের আছে 6টি ইলেকট্রন। তার মানে কি অষ্টপূর্ণ হতে তার আরও 2টি ইলেকট্রন প্রয়োজন। অর্থাৎ BF3 দেখতে তাকে চার্জ নিরপেক্ষ মনে হচ্ছে, কিন্তু তার অ্যাকচুয়ালি ইলেকট্রনের প্রতি চাহিদা আছে। তাহলে যে সকল যৌগের মধ্যে কোনো চার্জ থাকে না কিন্তু তার কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রনের ঘাটতি আছে, তারা হচ্ছে চার্জ নিরপেক্ষ ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে তোমার বোরন হচ্ছে, আমরা যদি পর্যায় সারণীর দিকে তাকাই তাহলে বোরন 5 মানে হচ্ছে, তাহলে সে তোমার পি ব্লক মোলের মধ্যে আছে। বোরনের ঠিক নিচে আছে কে? অ্যালুমিনিয়াম। আবার হ্যালোজেনগুলো হচ্ছে 7 A, তাহলে হ্যালোজেনের নিচে আছে কে? ফ্লোরিনের নিচে আছে কে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডও হচ্ছে কি একটি চার্জ নিরপেক্ষ ইলেকট্রন আকর্ষী বিকারক। অর্থাৎ তুমি এখানে যে কোনো একটি হ্যালোজেন দিতে পারো, আর এখানে বোরন পরিবারের যে কোনো একটি মৌল দিতে পারো, ওরা প্রত্যেকে হচ্ছে চার্জ নিরপেক্ষ ইলেকট্রোফাইল। এছাড়া ডি ব্লক মৌলগুলো চার্জ নিরপেক্ষ ইলেকট্রোফাইল। কিভাবে? ডি ব্লক মৌলগুলোর বাইরে ফাঁকা ডি অরবিটাল যদি থাকে তাহলে সেই ফাঁকা ডি অরবিটালে সেই ইলেকট্রন নিতে পারে। আবার
ডি ব্লকভুক্ত অনেকগুলো যৌগই হচ্ছে চার্জ নিরপেক্ষ ইলেকট্রোফাইল, যেমন ধরো ফেরিক ক্লোরাইড, ফেরিক ব্রোমাইড ইত্যাদি। এরা হচ্ছে চার্জ নিরপেক্ষ ইলেকট্রোফাইল। এবার আমরা কেন্দ্রাকর্ষী বিকারকের দিকে যাই। এটিও আগেরটির মতো দুই প্রকার, একটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, তাহলে ঋণাত্মক চার্জযুক্ত একদম ধনাত্মক চার্জযুক্তের মতোই হবে। এখানে উপরে কি থাকবে? অ্যানায়ন বা মাইনাস চার্জ থাকবে। তাহলে যে কোনো মাইনাস চার্জযুক্ত বিকারকগুলোই হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত কেন্দ্রাকর্ষী বিকারক। খেয়াল করো, এটাকে কেন কেন্দ্রাকর্ষী বলা হচ্ছে? কেন্দ্রের প্রতি আকর্ষণ। তাহলে কেন্দ্রে কি থাকে? কেন্দ্রে থাকে ধনাত্মক চার্জ। তাহলে ধনাত্মক চার্জের আকর্ষণ কার প্রতি থাকবে? ঋণাত্মক চার্জের প্রতি। বা উল্টাভাবে বললে ঋণাত্মক চার্জযুক্ত বিকারকের আকর্ষণ কোথায় থাকবে? ধনাত্মক নিউক্লিয়াসের প্রতি। এই জন্য এটাকে বলা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। এবার আমরা দ্বিতীয়টি দেখি। এক্ষেত্রেও হবে চার্জ নিরপেক্ষ। আচ্ছা, চার্জ নিরপেক্ষ কেন্দ্রাকর্ষী বিকারক, যেমন ধরো অ্যামোনিয়া। দেখো, একটা সূক্ষ্ম পার্থক্য আছে। চার্জ নিরপেক্ষ দুই ক্ষেত্রেই চার্জ নিরপেক্ষ কথা আছে। অ্যামোনিয়ার বহিস্থ স্তরে 5টি ইলেকট্রন আছে, হাইড্রোজেনের 1টি ইলেকট্রন আছে। হাইড্রোজেনগুলোকে আমি ক্রস চিহ্ন দিয়ে এবং নাইট্রোজেনের গুলোকে আমি ডট চিহ্ন দিয়ে যদি দেখাই, তাহলে দেখো হাইড্রোজেনের বহিস্থ স্তর নিকটস্থ হিলিয়ামের মতো হয়েছে 2 2 2, আর নাইট্রোজেনের দেখো 2 4 6 এবং এই যে অতিরিক্ত 2টি ইলেকট্রন আছে 8টা ইলেকট্রন। এখন তুমি বলতে পারো যে স্যার এখানে তো 8টা ইলেকট্রনই আছে, কমও নাই বেশিও নাই। কিন্তু খেয়াল করো, এই যে নাইট্রোজেনের উপরে যে 2টা ইলেকট্রন আছে, সে কিন্তু এই 2টা ইলেকট্রন কারোর সাথে শেয়ার করে নাই। তার মানে তার মধ্যে এগুলো অতিরিক্ত আছে। এইখানে যেমন সায়ানাইডে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি ইলেকট্রন অতিরিক্ত আছে, অ্যামোনিয়ার ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত ইলেকট্রন আছে, যেটাকে আমরা বলছি মুক্তজোড় ইলেকট্রন। এই মুক্তজোড় ইলেকট্রনগুলো থাকার কারণে এটাকে বলা হচ্ছে চার্জ নিরপেক্ষ কেন্দ্রাকর্ষী বিকারক। কারণ এই ইলেকট্রনগুলো দিয়ে সে কোনো জৈব যৌগের কেন্দ্রের মধ্যে গিয়ে অ্যাটাক করতে পারবে। আবার তোমরা জানো যে যাদের মুক্তজোড় ইলেকট্রন থাকে তাদেরকে কি বলা হয়? লিগ্যান্ড বলা হয়। তাইলে আমরা বলতে পারি যে যে কোনো চার্জ নিরপেক্ষ লিগ্যান্ড প্রত্যেকেই হচ্ছে চার্জ নিরপেক্ষ কেন্দ্রাকর্ষী বিকারক, অর্থাৎ মুক্তজোড় থাকলেই হবে। তাহলে যেমন ধরো আরেকটা লিখি, পানি। পানির মধ্যেও আমার অক্সিজেনে 4টা বা 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে। তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রন আকর্ষী বিকারক এবং কেন্দ্রাকর্ষী বিকারকের খুব সংক্ষেপে আলোচনা। তোমাদের এখানে বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি একটু ছোট্ট করে পাই বন্ধনযুক্ত যৌগের ক্ষেত্রে বলতে চাচ্ছি। যেমন ধরো সালফার ডাইঅক্সাইড, এটা যদি একটা বিকারক হয়, এখানে পাই বন্ধন আছে। আবার যেমন ধরো যে ইথিলিন, এটা যদি একটা বিকারক হয়। সাধারণত ইথিলিন বিকারক হয় না। যদি ইথিলিন বিকারক হয় তখন কি হবে? এখানেও পাই বন্ধন আছে, এখানেও পাই বন্ধন আছে। পাই বন্ধনের ক্ষেত্রে টেকনিকটা হচ্ছে প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা দেখতে হবে। এখানে সালফারের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাই যখন অক্সিজেন তার নিজের দিকে ইলেকট্রন ঘনত্ব টেনে নিবে, তখন সালফারের মধ্যে কিন্তু ইলেকট্রন ঘনত্ব কমে যাবে। আর যেহেতু এটা প্লাসের মতো তৈরি হচ্ছে, তাই এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। আর এখানে দেখো ইথিলিনের ক্ষেত্রে পাই বন্ধন আছে 2টি কার্বনের মধ্যে। তাহলে কার্বন 2টিরই তড়িৎ ঋণাত্মকতা সমান, এখানে কেউ ইলেকট্রন টানাটানি করবে না। তাহলে এই যে পাই ইলেকট্রনটা, এখানে যে পাই বন্ধনটা আছে, এই পাই বন্ধনের ইলেকট্রনটা সে আরেকজনকে দিতে পারবে, অর্থাৎ এটি তার মধ্যে অতিরিক্ত থেকে যাচ্ছে। তাই এটি হচ্ছে চার্জ নিরপেক্ষ কেন্দ্রাকর্ষী বিকারক। তাহলে আমার মনে হয় বোঝা গিয়েছে যে পাই বন্ধন থাকলে একটু জটিলতা আছে, সেই ক্ষেত্রে আমাকে প্রান্তীয় পরমাণুর দিকে তাকাতে হবে, অথবা পাই বন্ধনটা যেই 2টি পরমাণুর মধ্যে আছে সেখানে তাকাতে হবে। আজকের শেষ কথা, যে আমরা যে বিকারক নিয়ে কথা বললাম, এই বিকারকটার আসলে ফাংশনটা কি, জৈব যৌগের কাজ কি? তোমরা একটা কথা অনেক জায়গায় দেখবে, সেটা হচ্ছে সাবস্ট্রেট প্লাস রিয়েজেন্ট বা বিকারক ইকুয়াল টু হচ্ছে প্রোডাক্ট প্লাস বাই প্রোডাক্ট।
বাই প্রোডাক্ট সবসময় থাকে না, ইফ এনি অর্থাৎ যদি থাকে। দেখো আমরা যে কোনো অর্গানিক কম্পাউন্ডের অর্গানিক বিক্রিয়াগুলোকে আমরা এই কমন একটি কথা দিয়ে প্রকাশ করতে পারি। মূল যে জৈব যৌগ সেটিকে আমরা বলবো সাবস্ট্রেট, তার সাথে আসবে বিকারক বা রিয়েজেন্ট, সেটি হতে পারে ইলেকট্রন আকর্ষী অথবা কেন্দ্র আকর্ষী। এই দুইটির বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে অবশ্যই প্রোডাক্ট, আর বাই প্রোডাক্ট হচ্ছে উপজাত, সেটা কোনো কোনো ক্ষেত্রে থাকবে, কখনো থাকবে না। তাই এটা লিখেছি ইফ এনি, যদি থাকে। তাহলে এই শব্দটা তোমাদের কারো কারো একটু কনফিউশন মনে হতে পারে। এটা সহজ কথা, সাবস্ট্রেট। সাবস্ট্রেট মানে কি? মূল জৈব বিক্রিয়ক। মূল জৈব বিক্রিয়ককে আমরা সাবস্ট্রেট বলবো। তাহলে এই যে বিকারকের যে কথাটি বললাম, এই বিকারক আসলে বিক্রিয়া করবে সাবস্ট্রেটের সাথে। তো যাই হোক, তাহলে আমরা এখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জৈব বিক্রিয়া কীভাবে সংগঠিত হয় সেই সম্পর্কিত কিছু ক্ষুদ্র আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব যে রাসায়নিক জৈব যৌগের যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে সেগুলো 4 ধরনের, এবং তাদের ডিটেল আমরা দেখব, এবং আরও বেশ কিছু বিক্রিয়া দেখব। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে প্রশ্ন করবে, আমি ইনশাল্লাহ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই বাসায় থেকো, ভালো থেকো। আজকে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।